বহু আলোচিত বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচন শেষ, এবার ফলাফলের পালা। এখনো পর্যন্ত নির্বাচনের ফল সম্পূর্ণভাবে প্রকাশ না হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্ষমতায় আসতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। আপাতত যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে 2/3 বেশি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দল। বাংলাদেশের এই নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আমার সঙ্গে রয়েছে TV9 বাংলা ডিজিটালের সম্পাদক নির্ণয় ভট্টাচার্য। নির্ণয় দা, প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে এই ফলাফল দেখে কি মনে হচ্ছে তোমার? দেখো ইপসা, প্রথমেই আমি যেটা বলবো যে এই ফলাফলটা কে যদি বলি প্রত্যাশিত তাহলে ঠিক হবে না। বিএনপির যে ফলাফল, অর্থাৎ বিএনপি যে সরকার করতে যাচ্ছে, বিএনপি যে ভালো ফল করেছে, বিএনপি যে কারুর সাহায্য ছাড়াই বাংলাদেশে সরকার গড়ার মতন জায়গায় পৌঁছতে পেরেছে, এইটা কিন্তু প্রত্যাশিত ছিল। কিন্তু সার্বিকভাবে যে ফলাফলটা, সেটাকে প্রত্যাশিত বলতে পারছি না। কেন পারছি না? তার প্রধান কারণ জামাত এবং জামাত জোট এবার যে সংখ্যক আসন পেয়েছে তা কিন্তু অভূতপূর্ব। এর আগে কখনো জামাতের পক্ষে এতগুলো আসন জেতা সম্ভব হয়নি। প্রায় 70-এর কাছাকাছি তাদের আসন চলে গিয়েছে। এটা আক্ষরিক অর্থেই একটা অভূতপূর্ব ঘটনা। এবার আসি বিএনপির পার্টটা, যে বিএনপির ফলাফলটা কেন প্রত্যাশিত। দেখো, আওয়ামী লীগহীন বাংলাদেশের নির্বাচন হচ্ছে। আমরা জানি চিরকাল বাংলাদেশের রাজনীতিতে, মানে বাংলাদেশ গঠিত হওয়ার পর থেকে প্রধানত দুটো রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি। ফলে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণই করতে পারেনি, সেখানে স্বভাবতই প্রথম থেকেই বিএনপি অ্যাডভান্টেজিয়াস জায়গায় ছিল। আর এটা ঠিক আগের বছরের নির্বাচনের মতই হলো, যে গতবার যখন নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ লড়েছিল, বিএনপি বয়কট করেছিল। বিএনপি বয়কট করেছিল, শুধু এইটুকুনি বললে বলাটা পরিপূর্ণ হয় না। সেটা হচ্ছে কি, বিএনপির অভিযোগ ছিল যে তখন আওয়ামী লীগের আমলে যে নির্বাচন আয়োজিত হতো তাতে লেভেল প্লেইং গ্রাউন্ড ছিল না, তাতে নিরপেক্ষতা ছিল না। ফলে একদম মানে তুমি ওই অংশগ্রহণ না করার জায়গাটা দিয়ে যদি বলো তাহলে ঠিক, কিন্তু সার্বিকভাবে দুটো ইলেকশনকে কিন্তু কখনোই মেলানো যায় না। 2024-এ আওয়ামী লীগ যে জানুয়ারি মাসে নির্বাচনটা করেছিল তাকে ওরা বলছিল আমিড আমিন নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীরা দাঁড়াচ্ছিল এবং আওয়ামী লীগের বিক্ষুব্ধ অংশ যারা টিকিট পায়নি তারা লড়াই করছিল। ফলে এখানে প্রকৃতভাবে কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু এবারের নির্বাচন কিন্তু ঠিক তেমনটা নয়। যদিও এবারের নির্বাচনকেও কেউ কেউ বলছেন আমিড আমিন নির্বাচন, সেটা কেন বলছেন সে আলোচনা হয়তো আমরা পরে যেতে পারি। কিন্তু হ্যাঁ, যেই অর্থে 24-এর নির্বাচন আমিড আমিন নির্বাচন, তার থেকে এবারের নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। এবার যে কথায় আমি আসছিলাম যে বিএনপির রেজাল্ট প্রত্যাশিত, আমি কেন বলছি, এক, আওয়ামী লীগ নেই, ফলে অ্যাডভান্টেজ বিএনপি প্রথম থেকেই ছিল। দ্বিতীয়ত তুমি যদি দেখো, সেটা হচ্ছে গিয়ে বিএনপির যে সংগঠন, সেই সংগঠনের সঙ্গে পাল্লা দেওয়ার মতন ক্ষমতা জামাতের নেতৃত্বাধীন যে 11 দলের জোট তাদের ছিল না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টাকে ধরি, মোট 3 দফায় বাংলাদেশ শাসন করেছে, অর্থাৎ দেশ শাসনের অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ পার্ট যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা, সেটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। এই যে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে ফিরে এসেছেন তারেক রহমান, আর নেমেই কিন্তু তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। এই যে বিশাল জয়, তাতে তারেক রহমানের কারিশমা কতটা কাজ করলো? দেখো, আমি এখানে না তারেক রহমানের ক্যারিশমাকে বিরাট কিছু নম্বর দেওয়ার পক্ষপাতী নই। আমি শুধু তাকে একটাই কারণে নাম্বার দিতে পারি, দীর্ঘদিন ধরে তার মা খালেদা জিয়া, তিনি অসুস্থ ছিলেন, মূল স্রোতের রাজনীতিতে সেইভাবে তিনি সামিল ছিলেন না, এবং সেই সময় সুদূর লন্ডনে বসে দলটার সংগঠনটাকে যে তিনি মোটামুটি ভার্চুয়ালি একটা নেতৃত্ব দিয়েছেন, সেই দিক থেকে তার একখানা কৃতিত্ব প্রাপ্য। কিন্তু দেখো, আমি শেষ করে নিই, তার বাইরে বিএনপির এই যে ফলাফল, এই ফলাফলে কিন্তু তারেক জিয়ার বিরাট কিছু অবদান নেই। আমি বিশেষ করে বলবো, তুমি যে কথাটা দিয়ে প্রশ্নটা আমায় করলে, যে উনি দেশের মাটিতে পা দিয়েই প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, উনি তারপর থেকে যতটুকুনি প্রচারণা চালাতে পেরেছেন নির্বাচনের আগে, তাতে উনি এমন কোনো কিছু বলে উঠতে পারেননি যা থেকে ঠিকঠাকভাবে মনে হয় দ্যাট হি হ্যাজ আ প্ল্যান। কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশে আসলো, তখন যে একটা বিপুল জনজোয়ার দেখা গিয়েছিল, সেইটাকে কোনোভাবে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেনি? করেছে, কিন্তু সেখানে না তারেক রহমানের বিরাট কোনো ভূমিকা নেই। দেখো, উপমহাদেশের রাজনীতি তুমি যদি দেখো, এখানে একটা পরিবার কেন্দ্রিক রাজনীতির একটা বিরাট চল রয়েছে।
ফলে ওটা তারেক রহমান বলে যতটা না ফ্যাক্টর, ওটা খালেদা জিয়া, জিয়াউর রহমানের পুত্র এসছেন, একমাত্র জীবিত পুত্র, তারেক রহমানের ভাই তো মানে মারা গিয়েছেন আমরা সবাই জানি, কোকো। ফলে তার প্রতি আবেগ, ওখানে ব্যক্তি তারেক রহমানের কোনো ক্যারিশমার কারণে কিন্তু এই আবেগটা নয়। এবং আমি আরো বিশেষ করে তোমায় বলবো, তারেক রহমান প্রচারণা করাকালীন এমন অনেক জায়গায় এমন অনেক কথা বলেছেন যেগুলো একেবারে বেফাস, যার জন্য তাকে যার পর নাই লজ্জায় পড়তে হয়েছে। যেমন ধর উনি বলেছেন দিনাজপুরের আম আমরা সারা পৃথিবীতে এক্সপোর্ট করব। দিনাজপুরের আম কিন্তু সেভাবে বিরাট কিছু বিখ্যাত নয়। ফরিদপুরে উনি গিয়ে বলেছেন সোয়াবিন চাষের কথা, যেখানে তার মঞ্চেই উপস্থিত তার দলের অন্যান্য যারা পদাধিকারী তারা তাকে সংশোধন করে দিয়েছে। ফলে তারেক রহমান ব্যক্তি বা রাজনীতিক হিসেবে তিনি যে একটা বিরাট ক্যারিশমাটিক চরিত্র, যে এই জয়টা হাসিল করে নিয়ে এসছে তা নয়। বিএনপির যে ঐতিহাসিক ভিত্তি, আমি একটু আগেই তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলতে গিয়ে তখন আর অন্য কথায় আমরা চলে গেলাম। যেরকম দেখো বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ তারা যেরকম মুক্তিযুদ্ধের দল, মাথায় রাখতে হবে এই যে আমাদের জিয়াউর রহমান তিনিও কিন্তু স্বাধীনতার ঘোষক এবং প্রচুর মুক্তিযোদ্ধা তারা কিন্তু বিএনপিতেও আছে, এবং বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে নিজেদেরকে মনে করে। ফলে এই বিষয়গুলো অনেক বেশি কাজ করেছে বিএনপির জয়ের ক্ষেত্রে, যতটা না তারেক রহমানের ক্যারিশমা। আচ্ছা, আর এবারের নির্বাচনে এটাও কিন্তু শোনা যাচ্ছিল যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দেখো এখন যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগারের অনেক আগেই জামাতকে থেমে যেতে হয়েছে। এমন কেন হলো? থামারই কথা ছিল প্রথম কথা, কিন্তু এই যে তুমি এক্ষুনি একটা কথা বললে না যে ম্যাজিক ফিগারের অনেক আগে, এই ম্যাজিক ফিগারের অনেক আগে বলছো তুমি যেটা, সেটাও জামাতের জন্য একটা বিরাট বড় সাফল্য। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি প্রথমেই যে কথা বলছিলাম, জামাত কোশমিনকালে কোনোদিনও বাংলাদেশে এই পরিমাণ আসন পায়নি, জোট করেও পায়নি, আর একা লড়ে তো একদমই পায়নি। এবার তোমার মূল প্রশ্নটাতে আসি, যে একটা হাওয়া তৈরি হয়েছিল যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে। এই হাওয়াটা না শুধুই হাওয়া ছিল, তার অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে যখন 24-এর অগাস্টে বা জুলাইতে যখন ওই রকম ভাবে কোটা বিরোধী আন্দোলন থেকে একটা দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ গোছের একখানা আন্দোলন যখন তৈরি হলো, তখন যারা এই আন্দোলনটার চালিকা শক্তি ছিল তাদের পিছনে জামাতে ইসলামী সংগঠন হিসেবে যে একটা বিরাট বড় কাজ করেছে বা এই সমস্ত নেতাদের গ্রুম করেছে, এটা কিন্তু যত দিন গিয়েছে বোঝা গিয়েছে। এরপরেই যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, এবং এটা বারবার বোঝা গিয়েছে যে সরকারটা তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন, যদিও তাতে সব রাজনৈতিক দলকে ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে কাকে কি উপদেষ্টা করা যায় সব জানতে চাওয়া হয়েছিল, সেখানে হয়তো বিএনপিরও, হয়তো না অবশ্যই বিএনপিরও অনেকগুলো মনোনয়ন ছিল বা বিএনপির কথাও অনেক ক্ষেত্রে শোনা হয়েছে, কিন্তু সার্বিকভাবে এই যে ছাত্ররা, যে 3 জন ছাত্র উপদেষ্টা হয়েছিলেন বা উপদেষ্টা হওয়ার বাইরে যেসব ছাত্ররা পরবর্তীকালে এনসিপি দল গঠন করলো, তার আগে যারা নাগরিক মঞ্চ তৈরি করেছিল, যার মুখ্য আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এই সব নেতাদের মধ্যে যে ভয়ঙ্কর রকমের জামাতের প্রভাব রয়েছে এটা বোঝা যাচ্ছিল। আর এসবের জন্যই বিগত 1.5 বছর 17-18 মাস সময়ের মধ্যে জামাত জানা ক্ষমতা ছিল, রাজনৈতিক দল হিসেবে তার জানা ক্ষমতা 2024-এর অগাস্টের আগে ছিল, তার চেয়ে অনেক বেশি ক্ষমতা এই 1.5 বছরে সে অর্জন করেছে। এবং জামাতের প্রভাব যে এনসিপির উপরে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যখন এই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল যে 7 সিস্টার্স দখল করে নেওয়া হবে কিংবা কলকাতা দখল করে নেওয়া হবে, এইগুলো কিন্তু বারংবার উপান্ত থেকে উড়ে এসেছে। এবং দেখো জামাতের রাজনীতি দেখলেই বোঝা যায় জামাত বরাবরই পাকিস্তানপন্থী রাজনীতি করেছে, তাদের একটা মানে চিরকালীন ভারত বিরোধিতা রয়েছে, যদিও ইদানিংকালে তারা ওই যে একটা হাওয়া তৈরি করেছিলেন যে তারা হয়তো ক্ষমতায় চলে আসতে পারেন, তাই ক্ষমতায় চলে আসতে পারি এরকম একটা হাওয়া তৈরি হওয়ার জন্য তাদের একটা প্রমাণ করার দরকার পড়ছিল, তাদের একটা ইমেজ মেকওভার করার দরকার পড়ছিল। ফলে তারা অনেক ক্ষেত্রেই অতটা হার্ডলাইনার অবস্থান নিচ্ছিলেন না, নারীদের ক্ষেত্রে হোক বা ভারতের ক্ষেত্রে হোক, তারা বেশ কিছু মডারেট কথাবার্তা বলছিলেন, কিন্তু সেটা যে আসল চরিত্র তাদের নয়, সেটা তো আমাদের প্রার্থী তালিকা দেখলেই বোঝা যায় একদম। এবং তুমি ভেবে দেখো একজনও মহিলাকে কিন্তু তারা প্রার্থী করেননি, এবং বাংলাদেশ হচ্ছে তেমন একটা দেশ যেখানে মোট ভোটারের প্রায় অর্ধেকই কিন্তু নারী ভোটার। একদমই। এই যে জামাত তারা যখনই দেখলো যে ভোটে তারা অনেকটা পিছিয়ে রয়েছে, তারা কিন্তু এখন ভোট গণনায় কারচুপির কথা বলছে, হ্যাঁ এমনকি আন্দোলনের নামার হুমকি দিয়েছে। সত্যি কি এই আন্দোলনটা হতে পারে কিংবা এই ব্যাপারটা কতটা এগোবে? দেখো আমার মনে হয় না মানে ভোট কারচুপির আন্দোলন বিরাট কিছু একটা জায়গায় যেতে পারে বলে। তবে হ্যাঁ,
জামাত যদি এই 70টার কাছাকাছি সিটি শেষ পর্যন্ত, যেহেতু চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ আসেনি, পায়নি, কাছাকাছি একটা আসন পায়, তাহলে এটা কিন্তু বলা যায় জামাত কিন্তু বেশ একটা বলার মতন সংসদের ভিতরে বিরোধী শক্তি হবে। এবং তোমার মাথায় রাখতে হবে যে যেহেতু হ্যাঁ ভোট জিতেছে গণভোটে আর কি, মানে জুলাই সনদ কার্যকর হওয়ার পক্ষেই রায় দিয়েছে, তাই যখন উচ্চকক্ষটা তৈরি হবে সংসদের, সেই উচ্চকক্ষেও কিন্তু এই আনুপাতিক প্রতিনিধিত্বে জামাতেরও ওখানে পার্টিসিপেশন থাকবে এবং রিপ্রেজেন্টেশন থাকবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের যে সংসদীয় রাজনীতি আগামী 5 বছর আমরা দেখতে চলেছি, তাতে কিন্তু জামাত একটা উল্লেখযোগ্য বিরোধী রাজনৈতিক শক্তি বা কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা পরিষ্কারভাবে বলা যায়। তবে জামাতের কখনোই জেতার মতন অবস্থা ছিল না। ওই যে আমি বললাম, জামাত যে এই এতগুলো সিট পেয়েছে এটাই অভাবনীয়। এবং এক্ষেত্রে জামাতের সিট নিয়ে যখন আমরা কথা বলছি, তাহলে এটা উল্লেখ করতে হবে যে ভারতের বর্ডার এলাকার যে সমস্ত সিটগুলো রয়েছে, যেরকম সাতক্ষীরা হোক কিংবা যশোর হোক, এই সমস্ত জায়গায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের আসন অনেক বেশি হয়েছে এবং ম্যাক্সিমাম আসনেই জামাত জিতেছে। এটা কি ভারতের জন্য কোনোভাবে চিন্তার কারণ হয়ে উঠতে পারে? দেখো, ভারতের জন্য বিরাট কিছু চিন্তার কারণ এটাই হয়ে উঠতে পারে, আমার এরকম মনে হয় না। ভারতের পার্টটাতে আমরা পরে আলোচনায় আসবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা তুমি বললে যে ভারতের বাংলাদেশের ভেতরকার যে সীমান্ত, সেই এবং সীমান্ত পশ্চিমবঙ্গ এবং আসামের যে বর্ডার রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু জামাত ভারত জিতেছে। বাংলাদেশের সীমান্তের প্রায় অধিকাংশটাই পশ্চিমবঙ্গের সঙ্গে পড়ে, কিছুটা আসাম ত্রিপুরার সাথে পড়ে। ফলে সীমান্ত ঘেঁষা মানে এই রাজ্যগুলোর মধ্যেই সেগুলো হবে আর কি, মানে ভারতের এই রাজ্যগুলোর গা ঘেঁষা আসনগুলোর ক্ষেত্রেই সেটা হবে। এই যে আমি বারবার বলছিলাম, দেখো জামাত তো চিরকাল একখানা মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে এসেছে, সেই 71-এও বা 71-এর আগেও করেছে, তারপর থেকেও করে আসছে। ফলে জামাতের যেটা অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কিন্তু ভীষণভাবেই একটা ওই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, ভারত বিদ্বেষে বিশ্বাস করে। ওরা ভারতকে সবসময় কট্টর পন্থায় নিয়ে যেতে চায়, একদম ঠিক শব্দ। ফলে সেই যে ক্লায়েন্টেল, তাদের ওই যে অডিয়েন্সটা, বা আমি যদি বলি তাদের ওই যে মাস বেসটা, সেই মাস বেসটাকে তারা অনেক বেশি কনভিন্স করতে পেরেছে যারা ভারতের সীমান্তের সংলগ্ন এলাকায় থাকে। দেখো, আমরা তো এটা বুঝি সীমান্ত এলাকায় যারা থাকে না, তুমি যদি ভারতের সীমান্তগুলোও দেখো, দেখবে ভারতের মেনল্যান্ডের ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি একরকম হয়। সীমান্তবর্তী এলাকার মানুষদের দৃষ্টিভঙ্গি, তুমি যদি কাশ্মীরের কথা ভাবো বা পশ্চিমবঙ্গের কথাও ভাবো, পাঞ্জাবের কথা ভাবো, দেখবে তাদের ভাবনা চিন্তা, মাইন্ডসেট, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা না সবসময় মূল যে ভূখণ্ড তার সঙ্গে সবসময় মেলে না। ফলে মূল যে বাংলাদেশের ভূখণ্ড, তার থেকে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের যে আসনগুলো, সেই আসনের ভোটারদের যে জামাত ওই ভারত বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতিতে অনেক বেশি মানে খুশি করতে পেরেছে, কনভিন্স করতে পেরেছে, সেটাই এবারে রেজাল্ট দেখে একদমই তাই। আর বাংলাদেশের কথা যখন আমি বলছি, তাহলে তো আওয়ামী লীগের কথা বলতেই হয়। মানে 2024 সালে যে ছবিটা আমরা দেখলাম, যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো, সেখানে এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য কি বার্তা বহন করছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো এটা তুমি। তার কারণ আজকে এটা তো ঠিক যে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এবং তার সঙ্গে তো শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তার স্ত্রী সন্তানদেরকে হত্যা করা হয়। 2 সন্তান দেশের বাইরে ছিলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারা প্রাণে বেঁচে যান। এরপরে কিন্তু তারা সেই ভারতে এসেই আশ্রয় নিয়েছিলেন, সেই তখনও। পরবর্তীকালে এটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং আমি খুব মানে উল্লেখযোগ্যভাবেই এটা বলছি, জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন, তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু আওয়ামী লীগকে বিরোধী রাজনৈতিক পরিসরে রাজনীতি করার সুযোগ করে দেন, এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন। এই কথাটা কেন বললাম, তার কারণ দেখো, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও বিএনপি একটা মূল স্রোতের রাজনৈতিক দল, যেরকম আওয়ামী লীগ। বিএনপি একটু মধ্যপন্থী রাজনৈতিক দল, অনেকে বলে যেহেতু জামাতের সঙ্গে জোট করেছিল, একটু মানে দক্ষিণ ঘেঁষা মধ্যপন্থী রাজনীতি করে বিএনপি, কিন্তু যাই হোক মূল স্রোতের রাজনীতি করে। ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে, মানে এখন আর যদি বলার জায়গা নেই, এখন তো ক্ষমতায় আসছে, এটা বোঝাই যাচ্ছে, যদি না বাংলাদেশে কোনো নাটকীয় পট পরিবর্তন হয় অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরে, বাংলাদেশে সবসময় কোনো কিছু একটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ একটা অন্যরকম দেশ তো। ফলে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ যে মূল স্রোতের রাজনীতিতে ফেরার সম্ভাবনা আওয়ামী লীগের ক্ষেত্রে আরো উজ্জ্বল হবে, এটা বলাই যায়। এটার আরো একটা কারণের জন্য আমি তোমায় বলবো,
যখন এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম একদমই, একটা ব্যান করে স্থগিতাদেশ দেওয়া জারি হয়। করা হয়, তখন কিন্তু দলগতভাবে এই বিএনপি আওয়ামী লীগের কাজকর্ম ব্যান করার ক্ষেত্রে কিন্তু তারা যে নৈতিক সমর্থন জানায় না, সে সময় সেটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল। স্পষ্ট জানিয়েছিল। এবং মাথায় রাখতে হবে সে সময় কিন্তু তারেক রহমান দেশে নেই, তখন দলের কার্যকারী দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একথা একাধিকবার দ্ব্যর্থহীনভাবে বলেছেন এবং তারেক রহমানও যে সেই মতামতটাকে এন্ডোর্স করেন, সেটা সাবস্ক্রাইব করেন, নির্বাচনী সেটা প্রচারে বোঝাই দেখা যায়। গেছে। ফলে আওয়ামী লীগ আগামী দিনে আর বাংলাদেশের রাজনীতিতে কতটা ফিরতে পারবে সেটা জন্য খুব উৎসাহীভাবে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে এটা বলাই যায় জামাত বা এই ইউনূস সরকারের অধীনে যেরকমভাবে দেশটা চলছিল তখন ফেরার সম্ভাবনা হয়তো একেবারেই ছিল না। এখন কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশের মূল স্রোতের রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হয়েছে, এটাই আমি বলবো। আর শুধুমাত্র তো বাংলাদেশে এই সংসদ নির্বাচন হলো না, তার সঙ্গে গণভোট গণভোট হলো, হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ এর পক্ষেই বেশি ভোটটা পড়েছে। তাহলে এবার ঠিক কি হতে পারে বাংলাদেশে? দেখো, এটা খুব ইন্টারেস্টিং। মানে আমরা এর আগেও নির্ণায়কের বিভিন্ন প্রথম এপিসোডে ইনফ্যাক্ট আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই গণভোটটা না মানে গেম চেঞ্জার হয়ে যেতে পারে। আচ্ছা, আমি তোমাকে প্রথমেই বলি, বাংলাদেশের যারা মূল স্রোতের রাজনীতি করেন তারা কেউই খুব একটা এই গণভোটটাকে পাত্তা দিচ্ছে না, এবং বা বাংলাদেশের সংবাদ বিরোধিতাও করা মাধ্যমে হয়েছিল। বিরাট কিছু পাত্তা দেওয়া হচ্ছে না। কিন্তু মাথায় রাখতে হবে যে এই মানে গণভোটের মাধ্যমে যেহেতু হ্যাঁ ভোটই বেশি পড়েছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে জুলাই সনদের বাস্তবায়ন ঘটবে। অর্থাৎ যে 84টি পরিবর্তনের কথা বলা হয়েছিল সংবিধানের, এক্সিস্টিং সংবিধানের, সেই পরিবর্তনগুলো করা হবে। যদি সেটা করা হয় তাহলে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস ঘটবে। মানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট দু চারটে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেইগুলো আপাতত বলছি। এক তো আমি যেটা বললাম, উচ্চকক্ষ তৈরি হবে, সেখানেও 100 সিট হবে। অর্থাৎ পার্লামেন্টের একটি কক্ষ এই মুহূর্তে বাংলাদেশে ছিল, তারা এককেন্দ্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারতো, সেটা কিন্তু আর হবে না। ভারতেও যেরকম লোকসভা রাজ্যসভা দু জায়গায় দুটো পাশ রয়েছে। করতে হয়, ওখানেও কিন্তু সেই ব্যাপারটা হবে। পাশাপাশি তোমায় মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী পদে কোনো একজন ব্যক্তির মেয়াদকাল মাত্র 2 টার্ম, অর্থাৎ 10 বছরেই বেঁধে দেওয়া হয়েছে। এটাও খুব সিগনিফিকেন্ট। বিশেষত তারেক রহমানের এই মুহূর্তে যা বয়স, তাতে করে বিএনপি তো মনেই করে যে তারেক রহমান বহু টার্ম থাকবেন। এগুলো তো না আরো দূরের ব্যাপার, কিন্তু আমি যদি কাছাকাছির বিষয়গুলো বলি, নানান রকম গুরুত্বপূর্ণ পদে যে নিয়োগ, সেই নিয়োগগুলোতে আগে সরকারের যে একাধিপত্য ছিল সেটা কিন্তু একদম বিনষ্ট করা হয়েছে। একদম বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো কথা বলা হয়েছে। অর্থাৎ সবকটা সংস্কারের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে, যাতে ক্ষমতা সরকারি দল বা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না হয় সেটাকে বারবার এনশিওর করতে চাওয়া হয়েছে। ফলে এই জুলাই সনদ বাস্তবায়িত হলে তখন কিন্তু যে সরকার তারেক রহমান চালাতে যাবেন তার কাছে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হবে। একদমই। তার কারণ এর আগের প্রধানমন্ত্রীরা যতটা ফ্রি হ্যান্ড পেয়েছেন ততটা পাবেন না। কিন্তু এখানে একটা যদি আছে, যদিটা কি মাথায় রাখতে হবে, এই যে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয় বারবার বলছি, যদিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তোমায় মাথায় রাখতে হবে কি বলা হয়েছে, যে জাতীয় সংসদ নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা সকলে মিলেই ওই সংবিধান সংশোধন পরিষদ বা গণপরিষদ আর কি, সেইটার সদস্য হবেন। তারা তারপর আগামী 9 মাসের মধ্যে 270 দিন, 9 মাসের মধ্যে তাদের ওই যা যা পরিবর্তনগুলো সংস্কারগুলো বলা হয়েছে সেগুলো বাস্তবায়িত করতে হবে। এবার ব্যাপার কি জানো তো, অনেক ভাবনা চিন্তা উচ্চ আদর্শের কথা ভেবে অনেক কিছু লেখা হয়, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু এই রাজনীতির কুশীলবদের হাতেই। ফলে সেই রাজনীতির কুশীলবরা এবং এটা অনেকটা ওই নির্বাচনের প্রতিশ্রুতির মতোই, যে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কতটা বাস্তবায়িত হবে সেটা বলতে পারো। মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, মনে করো তুমি নির্বাচিত হয়েছো, তুমি জানো যে এটা বাস্তবায়িত হলে তোমার ক্ষমতাই কমে যাবে, খুব সহজভাবে যদি বলি। একদমই। তাহলে তুমি সরাসরি তো বলতে পারবে না যে না আমরা এটা বাস্তবায়নের পক্ষে নই। তার কারণ মাথায় রেখো, বিএনপিকেও কিন্তু বলতে মানে বাধ্য হয়েছে বিএনপি যে তারা এই জুলাই সনদ বাস্তবায়নের পথে। তার কারণ কি, এই জুলাই সনদ হচ্ছে গিয়ে তাদের বারবার তারা যে কথাটা বলে এসছে যে পতিত স্বৈরাচার, অর্থাৎ শেখ হাসিনার যে স্বৈরাচারী মডেল অফ শাসন, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য এই সংস্কারগুলো প্রয়োজন। ফলে তারা নৈতিকভাবে তাতে হ্যাঁ বলেছে, কিন্তু এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো লাল সুতোর ফাঁস থাকবে।
ফলে এটা কতটা দিনের আলো দেখবে, মাথায় রেখো একটা জিনিস, বিএনপি কিন্তু কোনো রকমে মেজরিটি পায়নি, না, না। 2/3 মেজরিটি পেয়েছে। ফলে বিএনপি কিন্তু এখন অনেকটাই মানে কি বলবো নিজেদের মানে বলিয়ান। একদমই। ফলে সেই বিএনপি কিরকম ভাবে এটা এক্সিকিউট করবে, ইমপ্লিমেন্ট করবে, এটাও খুব ইন্টারেস্টিং, এটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আর বাংলাদেশের কথা বলছি, তাহলে মোহাম্মদ ইউনূসের কথাও কিন্তু বলতে হবে, কারণ দেখো এই বিগত 1.5 বছর ধরে নিশ্চয়ই। তিনি অন্তর্বর্তী সরকার চালান এবং তার কাছে অন্যতম বড় একটা চ্যালেঞ্জ ছিল যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবং তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেটা বলতে গেলে ওই বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ঘটবেই, কিন্তু স্বাভাবিকভাবে বা সার্বিক যদি আমরা চিত্র দেখি ঠিক। তাহলে সেখানে দেখব ভোটটা কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। না। এবং মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কি হতে পারে? দেখো, তোমার প্রশ্নে দুটো পার্ট। একটা হচ্ছে গিয়ে দেখো, অন্তর্বর্তীকালীন যে সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের অসংখ্য সমালোচনা করার জায়গা রয়েছে এবং সমালোচিত তারা দেশে বিদেশে হয়েওছে, হ্যাঁ, হচ্ছেও। ঠিক আছে। কিন্তু ওই একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ভোটটা মোটামুটি নিরুপদ্রব করতে পেরেছেন। দেখো, বাংলাদেশের ভোটকে কিন্তু অবাধ ভোট বলা যাবে না, না। তার কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ একদমই। যেরকম অংশগ্রহণ করেনি, মানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি এটা বলা মানে কিন্তু একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি শুধু এটা বলা নয়। একটা আওয়ামী বিপুল লীগের যে বিপুল জনমত। একটা ভোটার বেস রয়েছে, প্রায় 30-40% কাছাকাছি, তারাও কিন্তু অনেকাংশেই যে অংশগ্রহণ করেনি তার টার্ন আউট দেখলেও কিছুটা অনুমান করা যাচ্ছে। ফলে আমি বলছি না এটা অবাধ ভোট হয়েছে, তবে শান্তিপূর্ণ মোটের ওপর হয়েছে। কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটেনি, ওই একটা ককটেল বোমাবাজি বা কিছু জায়গায় এনসিপি বনাম বিএনপির Exactly, এদের মানে হাতাহাতি এগুলো সেটা ঘটেছে, মানে এটা যে কোনো পার্সেন্টেজের নির্বাচনেই তুলনায় ঘটতে পারে। খুবই নগণ্য। ফলে এইটা কিন্তু ইউনূস গভর্নমেন্ট, এই যে ডক্টর ইউনূস তো এমনিতেই অতিকথনের জন্য বিখ্যাত আর কি, তা তিনি বলেছিলেন যে আমি ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দেব। তা ইতিহাসের সেরা কিনা সেটা হয়তো আগামী বলবে, তবে এইটুকুনি এখন অবধি মোটের ওপর বলা যায় যে একটা অশান্তিহীন নিরুপদ্রব নির্বাচন গতকাল বাংলাদেশ দেখেছে। এবার হচ্ছে তোমার পরের পার্ট, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে। দেখো, এটা না খুব মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় এই মুহূর্তে শুধু আমরা নেই তা নয়, আমার মনে হয় স্বয়ং তারেক রহমানও নেই, স্বয়ং বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসও নেই। কিন্তু এই যে একটা জল্পনা শোনা না, আমি যাচ্ছিল হ্যাঁ, যে আমি তোমায় উনি একটু- রাষ্ট্রপতি হতে পারেন। এইটাতেই আমি আসছিলাম। দেখো, এরকম শোনা যাচ্ছে, খুব যদি সহজ ভাষায় বলি, মোহাম্মদ ইউনূস ওই যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন ইত্যাদি, বা তারপরে যে উনি তো অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত মানুষ, ওনাকে তো বোকা ভাবার কোনো কারণ নেই। উনিও খুব ভালো করে জানতেন যে অ্যাডভান্টেজ বিএনপি, ভোট হলে বিএনপি যে সরকার করতে পারে এটা উনিও জানতেন। ফলে উনি নাকি আগাম বিএনপির সঙ্গে একটা সেটিং করে রেখেছেন। অনেকেই এটাকে বলছেন যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, অর্থাৎ আচ্ছা। উনি এই যে 17-18 মাসের একটা সরকার চালালেন, তার মন্দ ভালো মানে মন্দই বেশি, ভালো খুব কম, এই নিয়ে তো ওনার বিরুদ্ধে বা ওনার যে উপদেষ্টা পরিষদ তাদের বিরুদ্ধে তো বেশ একটা বড় সড়ো জনমত তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ রয়েছে, যেরকম স্বয়ং ডক্টর ইউনূসের বিরুদ্ধেও রয়েছে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হন তার আগে আওয়ামী আমলে, তো ওনার নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মামলা ছিল, মানে শ্রমিকদের বেতন ঠিকভাবে না মেটানো, ঋণ খেলাপি হওয়া, আরো নানা রকমের, এবং সেইগুলোর মানে সেই টাকার অঙ্কগুলো কিন্তু বিরাট বিরাট। উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর খুব সুন্দরভাবে সেই সব মামলা উইথড্র হয়ে গিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের শাসন মানে বিচার ব্যবস্থা অনুযায়ী একদম নিষ্কলুষ একজন মানুষ। ফলে এটা তো বুঝতে অসুবিধা হয় না যে ক্ষমতাকে ব্যবহার করে গোটাটা হয়েছে। যেরকম এটাও ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ বা মামলাগুলো ছিল সেগুলো নিয়েও অনেক প্রশ্ন ছিল, যে কতটা হাসিনা এবং তার দলের মোটিভেটেড মানে এগুলো। আবার পাশাপাশি এটাও তো ঠিক অনেক ক্ষেত্রে অভিযোগগুলোর সারবত্তা ছিল বলেও অনেকে মনে করেন, যে বিপুল অঙ্কের একটা কর ফাঁকির ব্যাপার ছিল। ঠিক আছে, এই সব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা সেফ এক্সিট প্ল্যান দরকার। ফলে অনেকেই মনে করছে যে বিএনপি ক্ষমতায় এলে বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে একখানা প্রেসিডেন্টের পদ অফার করা হতে পারে। তার একটা বিশেষ সুবিধা হচ্ছে প্রেসিডেন্টের পদে থাকলে তার অনেক রকমের রক্ষা কবচ থাকে, ইন্ডেমনিটি থাকে নানান রকমের, অর্থাৎ তাকে অনেক কিছু মানে সে অনেক রকমের আইনি ঝামেলার বাইরে। এই মুহূর্তে বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তোমার মনে থাকবে নিশ্চয়ই হাসিনা সরকারের পতন ঘটার পরই
তাকে নিয়েও নানান সময় হ্যাঁ, নানান এবং কথা দূতাবাস উঠেছে। থেকে তার সমস্ত ছবি সরিয়ে নেওয়া Exactly. হয়েছিল। সরিয়ে নেওয়া হয়েছিল এবং তাকেও ওই পদ থেকে পদচ্যুত করা হোক, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ অদ্ভুত করা হোক। চাপ তৈরি করা হয়েছিল Exactly. তার উপরে। কিন্তু তিনি অনেক কিছু থেকেই বেঁচে যেতে পেরেছেন, তার কারণ এক্সিস্টিং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের যে গুরুত্ব। এবং মাথায় রাখতে হবে, এই যে জুলাই সনদে যে সব মানে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হয়তো বহু ক্ষেত্রেই সীমিত করেছে, কিন্তু রাষ্ট্রপতির গরিমা রক্ষা কবচ এগুলোকে সীমিত করেনি তো বটেই, বরং কোথাও কোথাও হয়তো একটু বাড়িয়ে আরো দিয়েছে। বাড়িয়ে দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি ঠিক অপেক্ষা করছে সেটা আমাদের দেখতে হবে। তবে গতকালও মানে উনি নিজে ভোট দিতে গিয়ে যেরকম ভাবে উনি কথা বলেছেন, যেরকম ভাবে উনি ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে বাইট দিয়েছেন বা রিয়াকশন দিয়েছেন, তাতে করে উনি যে খুব খুশি এবং উনি যে খুব নির্ভার, এটা কিন্তু পরিষ্কার হয়েছে। একদমই। ফলে বোধহয় উনি মনে করছেন ওনার জন্য একটা ভালো ভবিষ্যৎই অপেক্ষা করছে। আর বাংলাদেশের ভোটের ফলাফল যখন প্রকাশ হচ্ছে, তাহলে ভারতের জন্যও কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই যে ভোটের ফল বেরোলো, তাতে ভারতের জন্য কি বার্তা আসতে চলেছে? দেখো, ভারতের জন্য বার্তা যদি বলতে হয়, আমি ওরকম ভাবে বলবো না যে ভারতের জন্য বার্তা। আমি বিষয়টাকে যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে কি, বাংলাদেশের মতন একটা পড়শি দেশ, মাথায় রাখতে হবে বাংলাদেশের 3টে দিক থেকে কিন্তু ভারত তাকে ঘিরে রেখেছে। হ্যাঁ, একদমই। ফলে ভারত আর বাংলাদেশের মধ্যে মানে ভারতের দিক থেকে যদি আমরা ভাবি, ভারত মূলত কি চায়? ভারত চায় বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতায় থাকুক যারা থাকলে পরে ভারতের যে অভ্যন্তরীণ শান্তি এবং নিরাপত্তা তা কোনোভাবে বিঘ্নিত হবে। একদমই, যেটা বিগত 1.5 বছরে মানে ভীষণভাবে অশান্ত শুধু হচ্ছে। বিগত 1.5 বছরে নয় ইপসা, বিগত 1.5 বছরে বিঘ্নিত না হলেও হয়তো কিছু রেথরিক আসছিল, কিছু কথা আসছিল, সেরকমভাবে কোনো অ্যাকশন আমরা দেখিনি। কিন্তু আমায় মাথায় রাখতে হবে, যখন এই বিএনপি এবং জামাতের জোট সরকার অতীতে ক্ষমতায় থেকেছে, তখন কিন্তু 10 ট্রাক অস্ত্র মামলা আমরা দেখেছি, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে একদম মানে ভীষণভাবে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। ফলে ভারত চায় বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যা ভারতের নিরাপত্তার জন্য খুব অনুকূল। বিশেষত আমাদের 7 সিস্টার্স রয়েছে বাংলাদেশের একদম খুব কাছে, আমাদের শিলিগুড়ি করিডোর রয়েছে। এবার ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আগেও যেরকম আশ্রয় দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, এবারেও আশ্রয় দেওয়া হয়েছে, এটা একটা অন্য দিক। কিন্তু এটা ঠিকই, ভারতের ফার্স্ট চয়েস বাংলাদেশে আওয়ামী লীগই ছিল, কিন্তু সেই আওয়ামী লীগকে তো এখনো ইনক্লুড করা যায়নি বাংলাদেশের নির্বাচনী যে রাজনীতি তাতে। ফলে এই মুহূর্তে যা রিমেনিং চয়েস, তাতে জামাতের চেয়ে সবসময় বিএনপি ভারতের জন্য দুজনের মধ্যে তুলনা করলে অধিকতর বন্ধু। ফলে সেদিক থেকে ভারত খুশি যে জামাতের মতন শক্তি ক্ষমতায় না এসে বিএনপির মতন একটা মধ্যপন্থী দল ক্ষমতায় এসছে বলে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি দেখবে, সেটা হচ্ছে গিয়ে যখন বেগম জিয়ার মৃত্যু হলো, একদমই, তার যে অন্ত্যেষ্টি জানাজা, সেখানে অংশ নিলেন স্বয়ং ভারতের বিদেশমন্ত্রী, কোনো সচিবকে পাঠানো হয়নি কিন্তু। অর্থাৎ ভারতের তরফ থেকে এই মেসেজটা ক্লিয়ারলি দেওয়া হয়েছে বিএনপিকে, ভারত কিন্তু একটা বন্ধুত্বমূলক অবস্থানই নিতে চায়। এবং তিনি তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলেছেন। এক্স্যাক্টলি, ব্যক্তিগতভাবে কথা বলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি বাংলাদেশের দূতাবাসে গিয়ে শোকবার্তা লিখে এসছেন। ফলে ভারতের তরফ থেকে যে জেস্চার দেখানো ছিল, সেই জেস্চার কিন্তু দেখানো হয়েছে। এবার দেখতে হয়, ক্ষমতার কুর্সিতে বসে বিএনপি, মাথায় রাখতে হবে 2/3 মেজরিটি পাওয়া বিএনপি, এখন তারা যদি এই 2/3 মেজরিটি পাওয়ার জন্য ভয়ঙ্কর কনফিডেন্ট হয়ে যান এবং মনে করেন যে আমরা এবার মানুষ সাথে আছে, আমরা কারুর কথা ভাববো না, আমরা আমাদের মতন করে দেশ চালাবো, আর তাতে করে যদি কোনোভাবে ভারতের স্বার্থ লঙ্ঘিত, বলবো না, লঙ্ঘিত হওয়ার উপক্রম হয়, তুমি নিশ্চিন্তে থাকো, ভারত কিন্তু তার জুৎসই জবাব দেবে। আর এখন যা বোঝা যাচ্ছে যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, তাহলে আগেই বিএনপি জানিয়ে দিয়েছিল যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার সামনে কি কি চ্যালেঞ্জ থাকবে? পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে, মানে চ্যালেঞ্জই চ্যালেঞ্জ, আমি তো তাছাড়া আর কিছু দেখছি না। প্রথম যদি তুমি আমায় বলতে বলো, সেটা হচ্ছে গিয়ে, এটা না মানে এটা শুধু পলিটিক্স বলে না, মা বাবা সফল হলে না সেই কাজেই যদি সন্তানরা যায়, এক তো নেপোকিট যেমন শুনতে হয় সেটা তো আছে, এটা কম্পেয়ার করা চলে। আমরা অভিনয়ের ক্ষেত্রে দেখেছি, খেলার ক্ষেত্রে দেখেছি, রাজনীতিতেও তাই। আমি যদ্দূর মনে করতে পারছি, এই বোধহয় প্রথমবার উপমহাদেশে এমন কেউ প্রধানমন্ত্রী হতে চলেছেন যার বাবা এবং মা দুজনেই প্রধানমন্ত্রী ছিলেন।
রাহুল গান্ধীর কাছে এখনো সেই সুযোগ আছে, এবং রাহুল গান্ধীর মাও কিন্তু প্রধানমন্ত্রী না। ছিলেন না। যাই হোক, তো ফলে একটা কম্প্যারিজন সারাক্ষণ চলবে, মানে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার সঙ্গে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এরা না গুচ্ছ গুচ্ছ চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক স্তরে। শুধু আমেরিকার সঙ্গে তো নানান রকমের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েইছে, তার বাইরেও বিভিন্ন দেশের সঙ্গে। এবং এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তায় রয়েছে গোটা বাংলাদেশ। খুব স্বাভাবিক, কারণ কেউ জানে না যে কি বিএনপিও হবে। চিন্তায়, তার কারণ কেউ কিছু জানে না কি লেখা আছে। এবারে ক্ষমতায় গিয়ে যেটা লেখা আছে সেটা ডেলিভার করতে বাধ্য সে। এবং শুধু আমেরিকার সঙ্গে না, চীনের সঙ্গেও আছে। অর্থাৎ এই যে এতগুলো, মানে একটা অরাজনৈতিক সরকার, তারা এতগুলো আন্তর্জাতিক চুক্তি করে গিয়েছে, সেই চুক্তিগুলোর কিন্তু এবারে বইতে হবে বা মেনে চলতে হবে এই নির্বাচিত সরকারকে। এটা এক। দুই, বাংলাদেশের অর্থনীতি মাথায় রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতির অবস্থাও কিন্তু মোটেই ভালো না। শেখ হাসিনার সময় বৃদ্ধির কথা খুব বলা হতো, পাশাপাশি মানে শেখ হাসিনার আমলে বাংলাদেশের খুব বৃদ্ধি হচ্ছে, বাংলাদেশের ভাষায় যদি বলি প্রবৃদ্ধি, ওরা বলে প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু তখন একই সঙ্গে বলা হতো যে এটা কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি, অর্থাৎ এমপ্লয়মেন্ট হচ্ছে না, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি দেখানো হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে। তারপরের যে 17-18 মাস গেল, সেখানেও কোনো অর্থনৈতিক উন্নতি হয়নি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে কি ওরা বলে রেমিটেন্স, অর্থাৎ যেসব বাংলাদেশিরা দেশের বাইরে থাকে তারা যে টাকা পাঠায়। বাংলাদেশের আমরা সবাই জানি যে রেডিমেড গার্মেন্টসের যে শিল্প, সেটাই বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ বলা যেতে পারে। এই মুহূর্তে একদম সাম্প্রতিক সময় দাঁড়িয়ে ভারতের সঙ্গে আমেরিকার যে ট্যাক্স বোঝাপড়াটা হয়েছে, তাতে কিন্তু ভারত এখন টেক্সটাইলে বাংলাদেশের জন্য ভেরি টাফ কন্টেন্ডার মাথায় রাখতে হবে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও কিন্তু ভারতের চুক্তি হয়েছে মুক্ত বাণিজ্যের। ফলে বাংলাদেশের অর্থনীতি ওনার কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। আরো একটা জিনিস তোমায় আমি বলি, এবং এখানে অর্থনীতির কথা বলা হচ্ছে যেহেতু, তাহলে এটাও দেখতে হবে যে এই যে বাংলাদেশের অর্থনীতি, সেটা কিন্তু পুরোটাই এই গার্মেন্টস ব্যবসার উপরে, শিল্পের উপরে ভীষণভাবে নির্ভর, না হোক আলাদা কোনো অপশন রাখা হয়নি। দেখো, রাখা হয়নি বলবো না, মানে রাখতে পারেনি, তাদের পরিকল্পনা রূপায়ণ। দেখো, তৃতীয় বিশ্বের দেশ, দরিদ্র দেশের তকমা দীর্ঘদিন ধরে গায়ে রয়েছে, তাদের নানান রকমের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তাদের কাছে তো অপশন ছিল, যেরকম বাংলাদেশেও প্রচুর খনিজ পদার্থ রয়েছে, তেল রয়েছে, ভারতে উত্তোলন করতেও চেয়েছিল। ওই অপশনগুলোই তো এবার তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ। ওই যে উনি বলেছেন না, আই হ্যাভ আ প্ল্যান, হ্যাঁ, প্ল্যানটা কি আছে সেটা জানতে হবে, বলে দিয়েছেন। এইবার সেই প্ল্যানটার এক্সিকিউশন, মানে প্ল্যানের কথা শুনে আমি যদি ধরেও নিই, যদি আমি বললাম যে ওনার ব্যক্তিগত কারিশমা নেই, তবু বলছি যদি প্ল্যানের কথা শুনে 2/3 মেজরিটি বাংলাদেশের মানুষ ওনাকে দিয়ে থাকেন, তাহলে এবার সেই প্ল্যানটা সাকসেসফুল করে দেখাতে হবে। প্ল্যান আপসেট হয়ে গেলে কিন্তু হবে না। এবং মাথায় রেখো, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকগুলো ঝামেলা রেখে গেছে। একটা চুক্তির একটা বড় বিষয় বললাম, এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার তাদের ব্যর্থতার দায় চাপিয়েছে আমলা এবং সরকারি কর্মচারীদের উপর। অথচ কি মজার ব্যাপার, এই ইউনূস সরকারই আবার 140% বেতন বৃদ্ধির সুপারিশ করে গিয়েছে সরকারি কর্মচারীদের জন্য। তার মানে ভাবো, ওরা কিন্তু ইমপ্লিমেন্ট করেনি, শুধু সুপারিশটা করে গেছে। এবার এটাও ইমপ্লিমেন্ট করতে হবে, দায় পড়বে বিএনপির উপরে। ফলে এর পাশাপাশি আরো অনেকগুলো ব্যাপার রয়েছে। দেখো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলো তো মূলত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, অর্থাৎ প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে, জেনোসাইড ইত্যাদি তারা বলছেন। এই রকম যখন একটা দেশে ঘটে যায় না, এবং বাংলাদেশে তো আওয়ামী লীগের একটা বিরাট সমর্থন বেশ, যারা কেউ লুকিয়ে আছেন, কেউ গা ঢাকা দিয়ে আছেন, কেউ হয়তো শুধুমাত্র গোপালগঞ্জেই একটু বুক ফুলিয়ে ঘোরে, বাট অন্য কোনো জায়গায় আওয়ামী লীগ সেভাবে মাথা তুলে দাঁড়াতে সাহস পায় না। যত দিন যাবে তাদের কি হবে, এই যে আজকে যদি আমরা দক্ষিণ আফ্রিকা দেখি, সেখানে যখন মানে এই ধরনের একটা স্বৈর শাসনের অবসান ঘটে, তারপরে আমরা দেখেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বিষয় হয়েছে। আগামী দিনে বাংলাদেশে সেটা করা যায় কিনা, তার কারণ এই যে একটা বড় অংশ যারা আওয়ামী লীগকে ভোট দেয় বা আওয়ামী লীগার, এদেরকে বাদ দিয়ে তো বাংলাদেশের সমাজ হতে পারে না। আওয়ামী লীগের নির্দিষ্ট কয়েকজন নেতা হয়তো দেশের বাইরে, কিন্তু তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি সমর্থক বা ভোটার তারা তো বাংলাদেশেই রয়েছেন। তাদেরকেও তো ইনক্লুড করতে হবে। এবং খুব ইন্টারেস্টিং, এদের একটা বড় অংশের ভোট কিন্তু এবার বিএনপি পেয়েছে। যদিও দলীয়ভাবে আওয়ামী লীগ ভোট বয়কট করেছিল, তারা বলেছিলেন নো ভোট নো ভোট, একদমই শেখ হাসিনা বলে দিয়েছিলেন অডিও বার্তায়। তারপরেও আঞ্চলিক বাস্তবতা মাথায় রেখে, বাধ্যবাধকতা মাথায় রেখে কাউকে কাউকে ভোট দিতে যেতে হয়েছে। এবং যারা গিয়েছেন ধরেই নেওয়া হচ্ছে তাদের সিংহভাগই ধানের শীষ, অর্থাৎ বিএনপিকে ভোট দিয়েছে। তার কারণ জামাত তো ভীষণভাবেই তাদের ব্যান করে দেওয়ার পক্ষ,
এবং এনসিপি তাদের দোষর, যে এনসিপি মোটামুটি আওয়ামী লীগের বাড়া ভাতে ছাই দিয়েছে। একদমই, মানে ফলে হাসিনাকে দেশ থেকে Exactly, তাড়ানোর exactly. পিছনে কিন্তু ফলে এনসিপি সেই রয়েছে। জায়গা থেকে মানে অর্থনীতি বলো, কূটনীতি বলো এবং সামাজিক ক্ষেত্র, সব দিক থেকে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জই চ্যালেঞ্জ। আর শুধু একটাই কথা বলবো, সবসময় চ্যালেঞ্জ যে সীমানা, সেই সীমানাটাকে তুমি যতটা সাহসের সঙ্গে চেস করতে পারবে, একদম তুমি যদি শেষ পর্যন্ত সেটাকে চেস করতে পারো, তাহলেই একটা জায়গায় গিয়ে তুমি দেখবে ওই চ্যালেঞ্জটাই তোমার জন্য অপরচুনিটি হয়ে গেছে। একদমই। অর্থাৎ তারেক রহমানের কাছে কিন্তু একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আছে। এখন দেখতে হবে তিনি সেটা পারেন নাকি তিনি ব্যর্থ হন। আর শেষ পর্যন্ত বাংলাদেশে কি হয়, এই নতুন সরকার কতটা সফল হয়, তার দিকে নজর থাকবে আমাদের, আর আমরা জানাবো আপনাদের। আর এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।